বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সন্তান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি গত ক্লাসে তোমাদের আর্থিক বিবরণ নিয়ে আলোচনা করেছি। আমি মোসাম্মদ নার্গিস খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, সন্তান মহিলা কলেজ, আদমদিঘি, বগুড়া। হিসাব চক্রের 10টি ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী ব্যবসায় সব ধরনের তথ্য সরবরাহ করে থাকে। সব ধরনের তথ্য উপাত্ত আর্থিক বিবরণ থেকে পাওয়া যায়। গত ক্লাসে আমি আর্থিক বিবরণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি আর্থিক বিবরণী একটা অঙ্ক সম্পর্কে আলোচনা করব। আর্থিক বিবরণী কয়েকটি ধাপে করা হয়, যেমন হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণীটা কি? আমরা বিশদ আয় বিবরণীটা জানবো। বিশদ আয় বিবরণীটা হচ্ছে যে বিবরণীর মাধ্যমে মুনাফা জাতীয় আয় ব্যয় লিপিবদ্ধকরণের মাধ্যমে তৈরি করা হয় সেটাই হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। তো বিশদ আয় বিবরণীতে আমরা মোট লাভ বা মোট ক্ষতি পাবো, অথবা মোট লাভ বা মোট ক্ষতি পাবো, আবার নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করতে পারবো। তো আমরা বই থেকে একটা অঙ্ক আমরা করে দেখাবো। বিশদ আয় বিবরণীতে অঙ্কটা আমরা সাজাবো এবং মোট লাভ তৈরি করব। এখানে একটা অঙ্ক আছে যে আদ্রিতা গ্রুপ অফ কোম্পানি 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের রেওয়া বিল। এখানে আমাদের বিশদ আয় বিবরণীটা করতে হয়। রেওয়া বিল দেওয়া থাকবে এবং কতগুলো সমন্বয় দেওয়া থাকবে। সমন্বয়গুলো থেকে এই রেওয়া বিলের সমন্বয় করে আমরা মোট লাভ বা নিট লাভ যেটাই করতে বলবে সেটাই আমরা তৈরি করব। এখানে সব দেওয়া আছে। প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে, ক্রয় বিক্রয়, ফেরত, ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, বেতন, বীমা, সেলামি, আসবাবপত্র, মজুরি, প্রাপ্য হিসাব, উত্তোলন ও মূলধন দেওয়া আছে। একটা রেওয়া বিল সাজিয়ে দেওয়া আছে এবং সমন্বয় দেওয়া আছে। সমন্বয়গুলো কি? সমাপনী মজুত পণ্য 45,000 টাকা, মজুরি বকেয়া 500 টাকা এবং বেতন অগ্রিম 2,000 টাকা। প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% কুড়ি সঞ্চিতি ধরতে হবে। 4 নম্বর, আসবাবপত্রের উপর 10% সুদ ধার্য করতে হবে, অবচয় ধার্য করতে হবে। আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করতে হবে। তো এখানে করণীয় করতে বলেছে মোট লাভ নির্ণয় করো, আর একটা মোট লাভ 81,000 টাকা ধরে নিট লাভ নির্ণয় করো। তো আমি বিশদ আয় বিবরণীর মাধ্যমে মোট লাভ কিভাবে নির্ণয় করা যায় এটা করে দেখাবো। আবার নিট লাভ কত এটাও আমি নির্ণয় করে দেখাবো। তো আমি অঙ্ক করছি এবং মোট লাভ নির্ণয়ের জন্য শুরু থেকে আমি অঙ্কটা তৈরি করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই বোর্ড ফলো করছো। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা ভিডিওটি ফলো করো শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে মোট লাভ নির্ণয় করতে আমাদের একটা সূত্র আছে। মোট লাভ নির্ণয় করতে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যায়। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যায়। এখানে আমি লিখে দিই বিক্রয় থেকে বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যায়, সমান হচ্ছে মোট লাভ। এই সূত্রটা আমাদের জানতে হবে যে মোট লাভ কিভাবে নির্ণয় করা যায়, এটা অবশ্যই জানতে হবে তোমাদের। তো আমাদের জানা আছে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যায়। আমরা অঙ্কের ভিতর আমরা বিক্রয় পাচ্ছি, বিক্রয় থেকে বিক্রয়
বিকৃত বিক্রয় থেকে অলিখিত বিক্রয় যদি থাকে যোগ হয়, বিক্রয় ফেরত থাকলে বিয়োগ হয়, মানে নিট বিক্রয়টা বের করতে হবে আগে, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। আমাদের অঙ্কে যদি আইটেমগুলো থাকে তাহলে এগুলো বিক্রয় থেকে বাদ দিতে হবে, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হবে, বা বিক্রয় বার্তা থাকলে বাদ দিতে হবে। তো আমাদের অঙ্কে যেটা যেটা আছে আমরা বাদ দিব। বিক্রয়, আমি প্রথমে বিক্রয় লিখব, যেহেতু মোট লাভ আমি নির্ণয় করব, মোট লাভ নির্ণয় করতে গেলে বিক্রয় বিক্রয় প্রথমে লিখতে হবে। আমরা তিনটা ঘর করেছি, বিবরণ, টাকা, 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 তিনটা ঘর লাগে। বিশদ আয় বিবরণী তৈরি করতে আমাদের এই ছকটা অবশ্যই জানতে হবে। বিবরণ, টাকা, 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 তিনটা টাকার ঘর লিখতে হবে। এই প্রথম ঘরে আমাদের যোগ বিয়োগ করে নিতে হবে। অনেক ক্ষেত্রে অগ্রিম বকেয়া থাকে, কোনো কোনো আয় দফার, সেগুলো আমাদের যোগ বিয়োগ করে নিতে হয়, তারপরে এখানে নিতে হবে, তারপরে এখানে টোটাল যোগ করে তারপরে তাদের পার করতে হবে। এই জন্য তিনটা টাকার ঘর নিতে হবে। এখন আমাদের শুরু করছি বিক্রয়। আমাদের বিক্রয় দেওয়া আছে, এখানে বিক্রয় দেওয়া আছে 2,24,000। আমাদের ইনার কলাম, এটা ইনার কলাম 2,24,000 আমরা এখানে লিখব। এরপরে হচ্ছে অঙ্কে দেওয়া আছে ফেরত। অনেক সময় বিক্রয়ের পর বার্তা যদি দেওয়া থাকে সেটা বাদ যাবে, বা অলিখিত বিক্রয় থাকলেও যোগ হবে। তো অঙ্ক বুঝে আমাদের যোগ বিয়োগ করতে হবে। এখন আমাদের এখানে ফেরত দেওয়া আছে, বিক্রয় ফেরত দেওয়া আছে। বিক্রয় ফেরত ডেবিটে থাকে, ডেবিটে 4,000 বিক্রয় ফেরত। ফেরত লিখে দুই পাশে দেওয়া আছে, একটা ক্রয় ফেরত এবং আরেকটা বিক্রয় ফেরত একসাথে দেওয়া থাকতে পারে। তো বিক্রয় ফেরত ডেবিটে আছে, ডেবিটে থাকে, এটা আমি জেনে নিলাম 4,000। বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ যায়। তো বাদ দিয়ে আমরা সরাসরি শেষের ঘরে বসাবো, যেহেতু বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ যাবে। তো বিক্রিত পণ্যের ব্যয় আইটেমগুলো আমাদের জানতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় আমরা অঙ্কের মাধ্যমে জানবো, এবং আমি আবার বলছি যে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যায় প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, এবং হচ্ছে মজুরি যায়, ক্রয় পরিবহন, এগুলো যোগ হবে, ক্রয় সংক্রান্ত আরো খরচ যোগ হবে এরকম, এবং বাদ যাবে হচ্ছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য অবশ্যই বাদ দেওয়ার পরে যা থাকবে সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা অঙ্কের মাধ্যমে জানতে পারবো। এখন বিক্রয়ের টাকাটা আমরা বিয়োগ করে এখানে লিখব 2,20,000। 4,000 বাদ দিলে থাকে 2,20,000। এখন আমার এখানে বিয়োগ যাবে বা বাদ লিখব, বাদ লিখতে পারি, লিখে আমরা বিক্রিত পণ্যের ব্যয় লিখব। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় লিখব। যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় আমাদের কি কি আইটেম বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যায় সেটা আমাদের লিখতে হবে। অনেক অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় নামে অ্যামাউন্ট দেওয়া থাকে, কত টোটাল বিক্রিত পণ্যের ব্যয় করে দেওয়াই থাকে। এই অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় করে দেওয়া নাই, এই জন্য আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি যায় এই দফাগুলো আমরা লিখব। এখানে প্রারম্ভিক মজুত পণ্য, বিক্রিত পণ্যের মধ্যে যায় প্রথমে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য 20,000। প্রারম্ভিক মজুত পণ্য 20,000 এখানে আমরা লিখব, যেহেতু দ্বিতীয় কলামে আমরা অঙ্কটা করে যোগ করে দেখাবো, এই জন্য দ্বিতীয় কলামে লিখব। এরপরে হচ্ছে ক্রয়, এরপরে ক্রয় বসে, ক্রয় বসে ক্রয়টা প্রথম কলামে বসাবো। যেহেতু ক্রয়ের সাথে ফেরত আছে, ফেরত বাদ যাবে, এই জন্য আমরা ক্রয়টা প্রথম কলামে লিখব 1,35,000। ক্রয় ফেরত, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যায়, ফেরত বা ক্রয় ফেরত এরকম লেখা থাকবে। ক্রয় ফেরত, ক্রয় ফেরত আছে 5,000।
ক্রয়ের সাথে ক্রয়ের পর বাদটা এরকমও থাকতে পারে, বাদটা থাকলেও বাদ যাবে, অলিখিত ক্রয় থাকলে যোগ হবে। এরকম থাকলে আমরা যোগ বিয়োগ করে তারপরে নিট ক্রয়টা লিখবো। কিন্তু এখানে শুধু ফেরত আছে এই অঙ্কে, আমি শুধু ফেরতটাই বাদ দিলাম। ফেরত আছে যেহেতু ফেরতটা বাদ দিলাম। 1,30,000, 1,30,000 হলো 1,30,000। এরপরে হচ্ছে ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন ক্রয় পরিবহন এই জিনিসগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। মুখস্থ করলে ভালো হবে এবং অঙ্ক করতে করতে বুঝে পড়লে অবশ্যই অঙ্ক সঠিকভাবে হয়ে যাবে। ক্রয় পরিবহন 11,000 টাকা। ক্রয় পরিবহন 11,000। যেহেতু এর সাথে কিছু নাই যোগ বিয়োগ, দ্বিতীয় ঘরে লিখব। এরপরে ক্রয় মজুরি আছে। মজুরিটা এগুলোকে প্রত্যক্ষ খরচ বলা হয়। প্রত্যক্ষ খরচগুলোকে আমরা এখানে লিখছি মজুরি আছে 12,500। মজুরি এখানে সমন্বয় বলা আছে মজুরি বকেয়া 500 টাকা। মজুরি বকেয়া 500 টাকা। মজুরি বকেয়া 500 টাকা হলে বকেয়া হলে যোগ হয়, তোমরা অবশ্যই পূর্বে জেনেছো। বকেয়া হলে যোগ হয়, অগ্রিম হলে বিয়োগ হয়। বকেয়া হলে বাকি আছে, যেহেতু মজুরি বাকি আছে 12,500। মজুরি 12,500, বকেয়া আছে 500, মানে বাকি আছে, এই জন্য যোগ করে দিতে হবে। বকেয়া 500 যোগ করে দিতে হবে। যোগ করে আমাদের হলো কত? 13,000। তো আমাদের এই প্রত্যক্ষ খরচগুলো এখানে শেষ, আর নেই। বিক্রিত পণ্যের মধ্যে এই আইটেমগুলো যায়, এগুলো আমরা যোগ করব এবং সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। অবশ্যই সমাপনী মজুত পণ্য বিয়োগ হয়, সব সময় সমাপনী মজুত পণ্য বিয়োগ হয়। তো আমরা এখানে যোগ করব, এখানে যোগ করে দিয়ে এগুলো যোগ করে আমরা এখানে বিয়োগ করে তারপরে আমরা তৃতীয় ঘরে ট্রান্সফার করব বা স্থানান্তর করব। এখানে 1,30,000 আর 20,000, 1,50,000 আর হচ্ছে 26,000। তো এখানে আমাদের টোটাল এখানে হচ্ছে টোটাল কত হচ্ছে? এখানে 24,000, 11,000 আর হচ্ছে 13,000। 11,000, 13,000, 24,000। তো 1 লাখ, আমাদের 1,74,000 হচ্ছে। যোগ করে 20,000, 1,30,000, 11,000, 13,000 মিলে আমাদের হচ্ছে 1,74,000। 1,74,000। তো আমাদের দ্বিতীয় ঘর যোগ করলাম, এখান থেকে আমাদের সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করতে হবে। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য অঙ্কে দেওয়া আছে। সমাপনী মজুত পণ্য অঙ্কে দেওয়া আছে 45,000 টাকা। 45,000 টাকা বিয়োগ করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় পরিবহন, মজুরি, ড্রপ চার্জ, এরকম এগুলো যোগ করে সমাপনী মজুত পণ্য বিয়োগ করে আমাদের তৃতীয় ঘরে বসাতে হবে। তো বিয়োগ করে আমরা পেলাম 1,29,000। 1,29,000 এখানে আমরা পেলাম 1,29,000 বিয়োগ করে। এখানে 1,74,000 থেকে 1,74,000 থেকে 45,000 টাকা বিয়োগ করে আমরা পেলাম, বিয়োগ করে আমরা পেলাম 1,29,000 টাকা। এখন আমাদের সূত্র অনুযায়ী বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পাচ্ছি 2,20,000 থেকে 1,29,000 টাকা বাদ দিলে আমরা মোট লাভ পাচ্ছি 91,000 টাকা।
মোট লাভ আমরা পাচ্ছি 91,000। 3 শূন্য নয় আছে কত হলো 1 1 3 আছে কত হলে 9 হলে 3 আছে কত হলে 12 মিলবে 9 হলে। এই যে 91,000 টাকা আমরা পেলাম, 91,000 টাকার মোট লাভ। মোট লাভ তো বিশদ আয় বিবরণীর প্রথম ধাপ আমাদের হয়ে গেল। প্রথম ধাপ হচ্ছে মোট লাভ নির্ণয়। বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় করতে পারি, আবার নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করতে পারি। তো আমরা মোট লাভ নির্ণয় করে দেখলাম। এখানে মোট ক্ষতি হতে পারত, এখানে যদি অ্যামাউন্ট কম থাকতো, এখানে যদি বেশি থাকতো তাহলে ক্ষতি হয়ে যেত। তখন মোট ক্ষতি লিখতাম। এখানে যদি বেশি অ্যামাউন্ট হতো, বেশি টাকা হতো, এখানে কম টাকা হতো, এখানে বেশি টাকা হতো, তাহলে মোট ক্ষতি হতো। তো এইভাবে আমাদের অঙ্কটা মোট লাভ নির্ণয় করতে হয়। তোমরা অবশ্যই ফলো করতে এবং ভালোভাবে ফলো করবা। হিসাব চক্রের 10 নম্বর ধাপ হচ্ছে এই আর্থিক বিবরণী। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আয়ত্ত করতে হবে। এখানে প্রথম ইয়ার এবং দ্বিতীয় ইয়ার দুটাতেই আর্থিক বিবরণী আছে। প্রথম ইয়ার এবং দ্বিতীয় ইয়ারে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটাতে আমাদের আর্থিক বিবরণীর অঙ্কটা আছে। এর জন্য আমাদের অবশ্যই এটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো তোমরা আবার ফলো করো যে মোট লাভ নির্ণয় করতে গেলে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় জানতে হবে। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে মোট লাভ নির্ণয় করতে হবে। তো বিক্রয় লিখব, বিক্রয়ের সাথে যদি বিক্রয় সংক্রান্ত আইটেম থাকে তাহলে সেগুলো যোগ বিয়োগ করব, করে নিট বিক্রয় বের করব। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় আবার বাদ দিতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আবার কি কি থাকে এগুলো আমরা বই থেকে পাবো, বইয়ে অবশ্যই আছে, কিন্তু জানতে হবে যে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি আইটেম যায় সেটা আমাদের অবশ্যই জানতে হবে। প্রথমে কি যায়, প্রারম্ভিক মজুত পণ্য, তারপর ক্রয় সংক্রান্ত জিনিস বা দফাগুলো যোগ বিয়োগ হবে, তারপরে ক্রয় পরিবহন মজুরির সাথে যদি বকেয়া বা অগ্রিম হয়, অগ্রিম হলে বিয়োগ হতো, বকেয়া হলে যোগ হয়। তারপর সমাপনী মজুত পণ্য অবশ্য বিয়োগ করে আমাদের যে টাকা আসবে সেটা আমাদের তৃতীয় নাম্বার ঘরে বসাবো। তারপরে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা বাদ দিয়ে মোট লাভ আমরা পেয়ে যাব। এইভাবে মোট লাভ নির্ণয় করতে হয়। তো হয়ে গেল, এখন আমরা করব নিট লাভ। করব অঙ্কে যদি দেওয়া থাকে যে মোট লাভ এত টাকা ধরে নিট লাভ নির্ণয় করো, এরকমও থাকতে পারে। মোট লাভের টাকা দেওয়া থাকবে, তারপরে বলবে নিট লাভ নির্ণয় করো। এই অঙ্কে অবশ্যই এটাই দেওয়া আছে যে মোট মুনাফা যেটা মোট লাভ তাই, মোট লাভ বা মোট মুনাফা একই কথা। মোট লাভ 81,000 টাকা ধরে নিট লাভ নির্ণয় করো। তো নিট লাভ নির্ণয় করতে গেলে আমাদের সূত্র রয়েছে। নিট লাভের সূত্র, নিট লাভ সমান হচ্ছে মোট লাভ বিয়োগ হচ্ছে পরিচালন ব্যয়, বিয়োগ অপরিচালন ব্যয়, ব্যয় যোগ হচ্ছে পরিচালন আয়। যোগ হচ্ছে অপরিচালন আয়।
অপরিচালন আয়, এটা অপরিচালন আয়। এইভাবে নির্ণয় করে নিট লাভ পাওয়া যায়। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে, অপরিচালন ব্যয় বাদ দিতে হবে, যোগ করতে হবে পরিচালন আয় এবং অপরিচালন আয় যোগ করে নিট লাভ পাওয়া যায়। তো আমাদের এই অঙ্ক থেকে নিট লাভ আমরা নির্ণয় করব। নিট লাভ নির্ণয় করতে গেলে মোট লাভ দেওয়া আছে, এখানে মোট লাভ সূত্রে আমরা পাচ্ছি মোট লাভ নিট লাভ নির্ণয় করতে গেলে বা নিট ক্ষতি নির্ণয় করতে গেলে মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে, অপরিচালন ব্যয় বাদ দিতে হবে, পরিচালন আয় যোগ করতে হবে, অপরিচালন আয় যোগ করতে হবে, করে আমরা মোট লাভ বা নিট লাভ বা নিট ক্ষতি পাবো। নিট লাভ বা নিট ক্ষতি পাবো। মোট লাভ থেকে মোট লাভটা আমরা আবার তৃতীয় নম্বর ঘরে বসাবো। মোট লাভ দেওয়া আছে ৮১,০০০ টাকা। মোট লাভ ৮১,০০০ টাকা বিয়োগ হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কি দিব, যেহেতু পরিচালন ব্যয়টা কি আমরা জানি না, পরিচালন ব্যয়ের মধ্যে কি আসে এটা জানতে হবে। পরিচালন ব্যয়ের মধ্যে কি আসে, পরোক্ষ ব্যয়গুলো। তো পরিচালন যেগুলো আমরা বসাইছি মোট লাভ নির্ণয় করতে গেলে আমরা যেগুলো বসাইছি সেগুলো আর বসাবো না, সেগুলো বাদ দিয়ে বাদ বাকি যেগুলো থাকবে ব্যয় সেগুলো আমরা দেখব। এখানে বেতন আছে, বিক্রয় পরিবহন আছে, বীমা সালামি আছে, আসবাবপত্রের অবচয় আছে, এগুলো আমরা দেখব। এগুলোই হচ্ছে পরিচালন ব্যয়। তো বেতন আছে, বেতন আমরা লিখব প্রথমে পরিচালন ব্যয়ের মধ্যে যাবে বেতন। পরিচালন ব্যয়ের মধ্যে যাবে বেতন। বেতন হচ্ছে বেতন ১৫,০০০। প্রথম ঘরে লিখব আমরা ১৫,০০০। বেতনের আবার সমন্বয় বলা আছে বেতন অগ্রিম ২০০০। সমন্বয় বলা আছে বেতন অগ্রিম হচ্ছে ২০০০। তো অগ্রিম হলে বিয়োগ যায়, অবশ্যই তোমরা জানো অগ্রিম হলে বিয়োগ যাবে ২০০০, বাদ দিলে ১৩,০০০। এরপরে হচ্ছে বিক্রয় পরিবহনটা হচ্ছে পরিচালন ব্যয়। বিক্রয় পরিবহন হচ্ছে ২৫০০ সরাসরি এখানে লিখবো, এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ নেই, পরিবার ২ নম্বর ঘরে বসালাম। এরপরে হচ্ছে বীমা সালামি। অনেক সময় বকেয়া এবং অগ্রিম থাকে সমন্বয়ে, এই অঙ্কে নেই। বীমা সালামি ২৫০০ সরাসরি বসালাম। এরপরে হচ্ছে অগ্রিম বকেয়া থাকলে যোগ বিয়োগ হতো। এরপরে আসবে বেতন, বিক্রয় পরিবহন, পরোক্ষ ব্যয়, আসবাবপত্রের অবচয়। আসবাবপত্রের অবচয় 10%, এখানে বলা আছে 10%। সমন্বয় বলা আছে আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করতে হবে। আসবাবপত্র এখানে দেওয়া আছে ১,২০,০০০। ১,২০,০০০ 10%, 10 দিয়ে গুণ 100 দিয়ে ভাগ করতে হবে, করে যা আসবে তাই অবচয়। সারা বছরের অবচয় 10 দিয়ে গুণ 100 দিয়ে ভাগ করে আসবাবপত্র আছে ১,২০,০০০। তারপর আমি এখানে ১২,০০০ পেলাম। 10 দিয়ে গুণ 100 দিয়ে ভাগ করে 12,০০০ পেলাম। এরপরে আসছে হচ্ছে এখানে একটা কথা বলা আছে সমন্বয় প্রাপ্য হিসাবে ২০০০ টাকা আদায়যোগ্য নয়। প্রাপ্য হিসাবে ২০০০ টাকা আদায়যোগ্য নয় মানে এটা কুড়ি সঞ্চিতি বা অনাদায়ী দেনা, এটাও পরিচালন ব্যয়ের মধ্যে আসবে।
অনাদায়ী দেনা আমি প্রথম ঘরে বসাবো, যেহেতু যোগ বিয়োগ আছে এই জন্য যোগ বিয়োগের জন্য প্রথম ঘরে বসাবো অনাদায়ী দেনা আদায়যোগ্য নয়, মানে আদায় হবে না, এটা অনাদায়ী দেনা 2000 টাকা। 2000 টাকা। এরপরে বলছে যে 2000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% কুড়ি সঞ্চিতি ধরতে হবে। কুড়ি সঞ্চিতি বা অনাদায়ী দেনা সঞ্চিতি তৈরি করতে হবে 10%। মানে প্রাপ্য হিসাব যা আছে, প্রাপ্য হিসাব এখানে দেওয়া আছে, প্রাপ্য হিসাব দেওয়া আছে 42,000 টাকা। প্রাপ্য হিসাব দেওয়া আছে 42,000 টাকা। 42,000 টাকা থেকে 2000 টাকা বাদ যাবে, থাকবে 40,000। 40,000 এর উপর 10% করতে হবে। 10% করলে পার্সেন্টেজ অবশ্য তোমরা কাটা জানো, 10 দিয়ে গুণ 100 দিয়ে ভাগ করতে হবে। করে আবার এখানে নতুন কুড়ি সঞ্চিতি যেটা, সেটাকে বলা হচ্ছে নতুন কুড়ি সঞ্চিতি বা নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি। অনাদায়ী দেনা সঞ্চিতি, কুড়ি সঞ্চিতিটাই নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি, এটা যোগ হয়। নতুন অনাদায়ী দেনার সাথে নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি, মানে আবার নতুন করে অনাদায়ী দেনা হয়েছে 4000 টাকা। এখানে আমি কেটে দেখালাম, এখানে আমি বের করে দেখালাম 4000 টাকা। 4000 টাকা আসলো, আমি এটা এর সঙ্গে যোগ করে দিলাম। অনাদায়ী দেনার সঙ্গে নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি যোগ হবে। যোগ করে আমরা পেলাম 2000 আর 4000 6000। আমরা 6000 পেলাম। আমাদের পরিচালন ব্যয় অঙ্কে এগুলোই ছিল, আর নেই। এগুলো যোগ করে আমরা পেলাম, এখান থেকে আমরা পাবো 13,000 আর 2500 আছে 5000, 18,000 আর 18,000 36,000। এখানে আমরা 36,000 পেলাম। যোগ করে আমরা 36,000, এখানে 36,000 পাবো। তো আমাদের সূত্র অনুযায়ী যে মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে আমরা যা পাবো সেটাই হচ্ছে নিট লাভ। যেহেতু আমাদের অঙ্কে আর অপরিচালন ব্যয় নেই, পরিচালন আয় নেই, কিংবা অপরিচালন আয়ের কোনো দফা নেই বা আইটেম নেই, এখানে অঙ্কটা আমাদের ছোট অঙ্ক। এই অঙ্কের মধ্যে অপরিচালন ব্যয় নেই, কিংবা হচ্ছে পরিচালন আয় নেই, অপরিচালন আয়ও নেই। এই অঙ্কটা ছোট। এই ছোট অঙ্কই আমি আজকে তোমাদের করে দেখালাম। তো সবগুলো যোগ করে 36,000। আমরা এই অঙ্কে শুধু পরিচালন ব্যয় আছে, অন্যান্য আইটেম নেই। অঙ্কে শুধু পরিচালন ব্যয় আছে, অপরিচালন ব্যয় নেই। অতএব এখানে আমরা যোগ করে মোট আয় থেকে বিয়োগ করে আমরা দেখাবো। বিয়োগ করে আমরা পেলাম এখানে 45,000 টাকা আমরা পেলাম। এটাই নিট লাভ। এখানে আমরা নিট লাভ পেয়ে গেলাম। এটাকে নিট লাভ বলা হচ্ছে। এখানে নিট লাভ আমরা পেয়ে গেলাম। তো এইভাবে আমাদের মোট লাভ এবং নিট লাভ করতে হবে। নিট লাভ তৈরি করতে গেলে আবার বলছি, মোট লাভ থেকে পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয় বাদ দিতে হবে, এবং পরিচালন আয়, অপরিচালন ব্যয় বাদ দিয়ে নিট লাভ তৈরি করা হয়। কিন্তু এই অঙ্কে শুধু পরিচালন ব্যয়ের আইটেম আছে, অপরিচালন ব্যয় কিংবা পরিচালন আয়, অপরিচালন আয় নেই। এই জন্য এখানে নিট লাভ তৈরি হলো। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে আমরা নিট লাভ পেয়ে গেলাম। তো অঙ্কটা অবশ্যই বুঝতে পারছো, তোমরা অবশ্যই মুখস্থ করবা। পরিচালন আয়ের আইটেম, অপরিচালন ব্যয়ের আইটেমগুলো মুখস্থ করবা। সবগুলো মুখস্থ করলে অবশ্যই অঙ্কগুলো করতে সুবিধা হবে।
পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এ বলে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।